লিফটিং দ্য ভেইল, এবং এটা টর্টের উপরে আসছে। তারপর এটা হচ্ছে আনফেয়ার প্রিজুডিস, এটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্সের এনএডি, এটা হচ্ছে তোমার সেকশন 214 রংফুল ট্রেডিং এর উপরে, এবং প্লাস হচ্ছে ডাইরেক্টর ডিসকোয়ালিফিকেশন। একটা পার্ট হবে ডাইরেক্টর ডিসকোয়ালিফিকেশন, আর একটা পার্ট হচ্ছে সেকশন 214। আর এটা হচ্ছে শেয়ার হোল্ডার ভার্সেস স্টেক হোল্ডার। মোটামুটি সবগুলো এসেই কমন ছিল এখানে। আর এই এসেটাই এবছরের জন্য একটু খুবই লাইকলি এসে, সেটা হচ্ছে যে শেয়ার হোল্ডারের প্রাইমেসি আর প্লুরালিজম নিয়ে যেটা। এটা একটা পিকিউ, এটা হচ্ছে মিক্সড ইস্যুর একটা পিকিউ। তারপরে পরের কোয়েশ্চেনটা হচ্ছে ডাইরেক্টর ডিউটিস। তারপরের কোয়েশ্চেনটা যেটা আসছে সেটা হচ্ছে মাইনরিটি প্রোটেকশন। মাইনরিটি প্রোটেকশন, এখানে ডিরাইভেটিভ ক্লেইম প্লাস আনফেয়ার প্রিজুডিস। আর লাস্টের কোয়েশ্চেনটাতে এখন ইদানিং যেরকম একটা কোয়েশ্চেন দিচ্ছে, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ কোম্পানি, মানে সোল ট্রেডার পার্টনারশিপ থেকে কোম্পানি কেন বেটার। আর হলো যে একটা কোম্পানিতে শেয়ার হোল্ডার হলে ভালো হবে নাকি তোমার কোম্পানিকে সে লোন দিবে, এই টাইপের কোয়েশ্চেন মনে হয় আমরা এর আগেও একটা দেখেছিলাম। মানে এটা হচ্ছে জেনারেল কোম্পানি ল ইস্যুস নিয়ে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কোয়েশ্চেনগুলো ছিল যেগুলো। আমরা যদি প্রথম কোয়েশ্চেনটা দেখি, আতিফের যে কোয়েশ্চেন, Atif own 80% shares of Farmco Limited.
তাহলে আতিফ হচ্ছে এই কোম্পানির মেজরিটি শেয়ার হোল্ডার। ঠিক আছে, আতিফের শেয়ার হচ্ছে 80%। হুইচ ওনস এ নাম্বার অফ ফার্মস। তাহলে ফার্ম কোর আন্ডারে অনেকগুলা ফার্ম আছে, ক্যাটেল ফার্ম আছে। আতিফ নিসেস বেডিয়া অ্যান্ড এব্রা each own 10% of the shares. তাহলে বি এবং ই হবে হচ্ছে মাইনরিটি, তাদের মাত্র 20% শেয়ার আছে। আর আতিফের যেহেতু 80% আছে, তার মানে আতিফ হবে হচ্ছে মেজরিটি শেয়ার হোল্ডার। দ্য থ্রি শেয়ার হোল্ডার্স আর কোম্পানিজ অনলি ডিরেক্টরস। তাহলে বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংয়ে এখানে থাকতেছে হচ্ছে আতিফ, তারপরে হচ্ছে বিদিয়া অ্যান্ড এব্রা, এই তিনজনই হচ্ছে ডিরেক্টর। তাহলে বোর্ড অফ ডিরেক্টরসে যখন কোনো ডিসিশন মেক করতে হবে, তাহলে ডিসিশনটা হতে পারে হচ্ছে 3-0, অথবা এটা হতে পারে হচ্ছে 2-1। ঠিক আছে, 3-0 যদি ডিসিশন হয় তাহলে ইউনানিমাস ডিসিশন হবে। আর অ্যাটলিস্ট তোমার যদি দুজন ডিসিশন নেয় তাহলে এটা মেজরিটি ডিসিশন হবে। কিন্তু একজন যদি রাজি থাকে আর দুজন যদি রাজি না থাকে তাহলে তো ডিসিশন নেওয়া যাবে না। আর একটা বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং হওয়ার জন্য একটা মিনিমাম নাম্বার পার্লামেন্ট থেকে বলে দেওয়া আছে, যে পার্লামেন্ট অ্যাক্ট করে বলে দিয়েছে যে এটা মিনিমাম নাম্বার থাকতে হবে 2। মিনিমাম দুজন না থাকলে বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং হবে না। মিনিমাম 2 মেম্বার্স থাকতে হবে। ঠিক আছে, মিনিমাম 2 মেম্বার্স থাকতে হবে, না হলে কোরাম হবে না। কোরাম হবে না, কোরাম মানে হচ্ছে মিনিমাম মেম্বার কতজন থাকতে হবে একটা বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংয়ে। ইনকিউরেট বলে যে কোরাম যদি না হয়ে থাকে। এই যে কোরামের যে রিকোয়ারমেন্ট, এটা চাইলে কোনো আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন দিয়ে তারা বলতে পারে 3 জন, কেউ বলতে পারে হলো 4 জন, কেউ বলতে পারে, বা এটা আর্টিকেল অ্যাসোসিয়েশন দিয়ে বাড়ানো যাবে, বাট এই মিনিমাম নাম্বার থেকে কমানো যাবে না। এখন যদি এরকম কোনো সিচুয়েশন অ্যারাইজ করে যে মানে একটা কোম্পানিতে ডিরেক্টরই হচ্ছে গিয়ে 2 জন, হ্যাঁ, তাহলে একজন মিটিং কল করতেছে, আরেকজন করতেছে না, আসতে চাচ্ছে না, তখন কি করতে হবে? তখন কোর্টের পারমিশন নিয়ে একজনই ডিসিশনটা নিতে পারবে। এটা হলো কোর্টের পারমিশন নিতে হবে। তখন তখন ওই মিস্টার এক্স যাবে হচ্ছে কোর্টে, হ্যাঁ, তারপরে বলবে যে এখানে তো আরেকজন আসতেছে না, তাহলে তো তখন গিয়ে কোর্ট এক্সেপশনালি এটা অ্যালাউ করতে পারে। এটা আমাদের এই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের যে এক্সট্রা ইস্যুস, হ্যাঁ, ওইটার মধ্যে এটা দেওয়া আছে। থাকার কথা মনে হয়।
এই যে কোরামের ইস্যুটা, the quorum is minimum people who must be present at the meeting for it to be valid. হ্যাঁ, তারপরে দেখবা দেওয়া আছে যে কোম্পানি সেটস আউট বাই ডিফল্ট 2 পারসন, মিনিমাম 2 জন থাকতে হবে। কিন্তু এটাকে অবশ্যই যেটা করতে পারে কোম্পানি, চাইলে 2-এর জায়গায় 3, 4, 5, 6, হ্যাঁ, এই রিকোয়ারমেন্ট তারা দিতে পারে। ঠিক আছে, কিন্তু একদম যদি কোরাম না হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে তো তখন এই কোর্টের পারমিশন নিতে হবে, সেকশন 306, যে অর্ডারে জেনারেল মিটিং টু বি হেল্ড। হ্যাঁ, একটা তখন তখন শেয়ার হোল্ডার মিটিং কল করার একটা পাওয়ার তাদের থাকবে। তখন শেয়ার হোল্ডারের মিটিং এর মাধ্যমে ডিসিশনটা নিতে হবে। ঠিক আছে, এখানে তুমি সবগুলা ইস্যু পেয়ে যাবে আর কি। এখানে অনেকগুলা আলাদা আলাদা ইস্যু, যেগুলো পরীক্ষার সময় আসে, ছোট ছোট ইস্যু, সবগুলাই আমরা এখানে পেয়ে যাব। কিভাবে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন চেঞ্জ করতে হয়, হ্যাঁ, ডিসপিউটের ইস্যু, সবকিছু এখানে কভার করা আছে। তাহলে এই কোশ্চেনটাতে আমরা এরকম একটা সিচুয়েশন, সরি, এটা আমরা এখান থেকে আমরা দেখলাম। তাহলে 3 shareholders are the company's only directors. The company has adopted model articles for private companies. তাহলে সরকারের যে মডেল আর্টিকেল দেওয়া আছে সেটাই তারা অ্যাডপ্ট করেছে উইথ এন এডিশনাল প্রভিশন অফ রেগুলেশন 54। তাহলে তাদের যে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, এটা গভর্নমেন্টেরই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, তারা শুধু এখানের মধ্যে একটা রেগুলেশন 54 অ্যাড করছে। একটা কোম্পানি চাইলে মডেল আর্টিকেলটাকে নিজেদের প্রয়োজন অনুযায়ী তারা যতবার ইচ্ছে ততবার এটা মডিফাই করে নিতে পারবে। তবে যদি আর্টিকেল অ্যাসোসিয়েশন চেঞ্জ করার জন্য বলা থাকে যে ইউনানিমাস ভোট লাগবে, তাহলে 100% শেয়ার হোল্ডারকে এগ্রি করতে হবে। আর যদি কিছু বলা না থাকে তাহলে 75% ভোট লাগবে, 3/4 মেজরিটি লাগবে। তাহলে তাদের রেগুলেশন 54-এ যেটা বলে দেওয়া আছে যে অন এন রেজলিউশন টু রিমুভ এ ডিরেক্টর ফ্রম অফিস, মানে যদি একরকম একটা ডিসিশন নেওয়া হয় যে একটা শেয়ার হোল্ডারকে, একটা ডিরেক্টরকে রিমুভ করা হবে, shall be entitled to 10 votes per share। ঠিক আছে, তাহলে যদি আমরা জানি যে যদি একটা ডিরেক্টরকে রিমুভ করতে হয় তাহলে 51% ভোট লাগে অফ শেয়ার হোল্ডার্স। তাহলে শেয়ার হোল্ডাররা একটা ডিরেক্টরকে রিমুভ করতে পারে যদি 51% ভোট লাগে। তাহলে যদি একটা ডিরেক্টরকে রিমুভ করতে হয়, রেগুলেশন 54-এ বলতেছে, তাহলে ওই ডিরেক্টর যদি কোম্পানির শেয়ার হোল্ডারও হয়ে থাকে, তাহলে তার এই প্রত্যেকটা শেয়ারের জন্য, 1 শেয়ারের জন্য ভোট হবে হচ্ছে 10 ভোটস। ঠিক আছে, তাহলে এটা তার তার তাকে একটা স্পেশাল তখন ওয়েটেড ভোট, বা তার ভোটের ওজনটাকে বাড়ায় দেওয়া হয়েছে এখানে। At a recent board meeting, Bedia and Ebra proposed that the company should sell one of the farms to a neighbor, Frank. তাহলে বোর্ড অফ ডিরেক্টরসে যখন মিটিং বসছে এ বি সি, তখন বি আর সি ডিসাইড করলো, না বি আর ই ডিসাইড করলো যে তারা কোম্পানির একটা ফার্ম বিক্রি করে দিবে ফ্র্যাঙ্কের কাছে, হু হ্যাড অফার্ড অ্যান এক্সিলেন্ট প্রাইস ফর ইট। এটা প্রপোজ করছে আর কি, তারা বিক্রি করে নাই। আতিফ argued against the sale but was outvoted by Bedia and Ebra. তাহলে বি এন্ড ই এগ্রি করছে,
আর এ ডিসএগ্রি করেছে। তাহলে যদি বি আর ই এগ্রি করে থাকে, বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংয়ে তো মেজরিটি যেটা বলবে সেটাই হবে। তাহলে এখানে বি আর ই এগ্রি করছে, ডিরেক্টরদের মধ্যে দুজন এগ্রি করছে, দুজন যদি এগ্রি করে থাকে মেজরিটি এগ্রি করে ফেলছে, সুতরাং বোর্ড অফ ডিরেক্টরসের ডিসিশন হলো যে এটা ফ্র্যাঙ্কের কাছে বিক্রি হয়ে যাবে। আতিফ now wishes to take control of the company and prevent the sale of the farm. সে ফার্মটা বিক্রি করতে চাচ্ছে না। She wishes to circulate and pass two written resolutions. সে দুইটা রেজলিউশন পাস করতে চায়, বোর্ড অফ ডিরেক্টরস এর মাধ্যমে সে দুইটা রেজলিউশন পাস করতে চায়। তাহলে বোর্ড অফ ডিরেক্টরস আতিফ একাই বসতে চাচ্ছে। The first will instruct the board not to sell the farm. একটা ডিসিশন হবে হচ্ছে not to sell the farm, আর সেকেন্ড যে will alter article by deleting regulation 54, যে একটা শেয়ার হোল্ডারকে যদি একটা ডিরেক্টরকে যদি কোম্পানি থেকে ডিসমিস করতে হয়, তাহলে তার ভোটের ওয়েটটা তোমার হবে হচ্ছে, তার একটা শেয়ার হবে হচ্ছে 10টা ভোটের সমান, এটা সে রিমুভ করতে চায়। তাহলে সে দুইটা চেঞ্জেস আনতে চাচ্ছে। প্রথম চেঞ্জ হবে হচ্ছে যে ফার্মটা বিক্রি করা যাবে না, এটা হলো একটা চেঞ্জ। আর সেকেন্ড চেঞ্জ হচ্ছে গিয়ে যে আর্টিকেল 54টা রিমুভ করে দেওয়া হবে। She then wishes to requisition a shareholders meeting and remove Bedia and Ebra as directors of the company. আর এই কাজটা করার পর যখন সে অল্টারেশনটা করবে, তখন সে এই দুজনকেই ডিরেক্টর থেকে বাদ দিয়ে দিতে চায়, বিকজ তারা তার সাথে বিরুদ্ধে গিয়ে কোম্পানির একটা ফার্ম এই ফ্র্যাঙ্কের কাছে বিক্রি করে দিতে যাচ্ছে। এখন বিদিয়া অ্যান্ড এব্রা সে দ্য বোর্ড উইল নট কল এ শেয়ার হোল্ডার্স মিটিং, তারা বলতেছে না আমরা এটা করতে দিব না, অ্যান্ড দ্যাট দে উইল নট অ্যাটেন্ড শেয়ার হোল্ডার্স মিটিং দ্যাট টেক্স প্লেস। এরকম কোনো শেয়ার হোল্ডার মিটিং ডাকলে আমরা এখানে আসবো না, কারণ তাহলে তো আমাদেরকে রিমুভ করা হবে, তাহলে আমরা আসবো কেন? এই মিটিংয়ে তো আর অন্য কিছু ডিসাইড করা হবে না, এই মিটিংয়ে তো ডিসাইড করা হবে যে আমরা কোম্পানিতে থাকবো কিনা, এই জন্য আমরা এই বোর্ড মিটিংয়ে আসবো না। Advise Atif whether she is likely to be able to achieve her wishes. She is unsure whether the contract has already been entered into with Frank. ঠিক আছে, সে এখনো জানে না যে এটা কি প্রপোজ সেল হিসেবেই আছে নাকি না সেল টুক প্লেস, এটা সে এখনো জানে না যে ফার্মটা অলরেডি বিক্রি হয়ে গেছে কিনা। অ্যান্ড ইনটু ফ্র্যাঙ্ক টু সেল দ্য ফার্ম। আর এক্সামিনার বলে দিয়েছে এখানে আমরা আনফেয়ার প্রিজুডিস এবং জাস্ট অ্যান ইকুইটেবল ওয়াইন্ডিং আপ কোনোটাই যেন না আনি, মানে মাইনরিটি প্রোটেকশনের কোনো ইস্যু এখানে আসবে না, মানে না লিখতে বলছি, তার মানে ইস্যু আসছে মাইনরিটি প্রোটেকশনের, এক্সামিনার জানি, কিন্তু যেহেতু উনি মাইনরিটি প্রোটেকশনের কোশ্চেনটা দিছে হচ্ছে কোশ্চেন নাম্বার 7-এ মাইনরিটি প্রোটেকশন, এখানে উনি ডেরিভেটিভ ক্লেম এবং আনফেয়ার প্রিজুডিস দিয়েছে, এই জন্য উনি এই কোশ্চেনে এটা অ্যান্সার করতে বলতেছে। কিন্তু এখানে মাইনরিটি প্রোটেকশন ইস্যু থাকলেও উনি বলতেছে যে না, তুমি শুধু ওই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের ইস্যুগুলাই ডিসকাস করো। তাহলে এই কোশ্চেনে আমাদের ইস্যুগুলো আমরা এখানে বুঝতে পারলাম। এখন আমাদের ইস্যু 1 যে প্রবলেমটা এখানে আমাদের অ্যারাইজ করলো সেটা হচ্ছে যে ডিরেক্টর ভার্সেস শেয়ার হোল্ডার। যদি ডিরেক্টর এবং শেয়ার হোল্ডারদের মধ্যে কোনো ডিসপিউট অ্যারাইজ করে,
এটা কিভাবে সলভ করা হবে? তাহলে কোম্পানির যে মেজরিটি শেয়ার হোল্ডার আতিফ চাচ্ছে যে ফার্মটা বিক্রি করা না হোক, এবং সে কোম্পানির একজন ডিরেক্টরও, বাট বাকি দুজন ডিরেক্টর বোর্ড মিটিং এ চাচ্ছে যে এটা বিক্রি করে দেওয়া হবে। যদি শেয়ার হোল্ডার এবং ডিরেক্টরদের মধ্যে কোনো ডিসপিউট অ্যারাইজ করে, তাহলে কোর্ট দেখবে যে ডিরেক্টররা কি চাচ্ছে। কোর্ট দেখবে যে ডিরেক্টররা কি চাচ্ছে। কোর্ট কোনোভাবেই শেয়ার হোল্ডাররা কি চাচ্ছে এটা কোম্পানির কন্ট্রোলিং এর ব্যাপারে শেয়ার হোল্ডারদের কথা শুনবে না। রেগুলেশন 3 এবং রেগুলেশন 4 বলতেছে যে আমরা সবসময় দেখব যে ডিরেক্টর প্রিভেল করবে, ডিরেক্টরস প্রিভেল। আর ডিরেক্টরদের মধ্যে এখানে আমরা দেখতেছি যে দুজন এগ্রি করছে, একজন ডিসএগ্রি করছে, সুতরাং রিজলিউশন ভ্যালিড। তারা যদি ফ্র্যাঙ্কের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নেয়, তারা এটা করতে পারবে। কিন্তু রেগুলেশন 4-এ যেটা বলে দিচ্ছে সেটা হলো যে আর্টিকেল অ্যাসোসিয়েশন রেগুলেশন 4, যে যদি এখনো বিক্রি না হয়ে থাকে, প্রপোজড হয়ে থাকে, এবং সেল ডিড নট সেল মানে করার পর্যন্ত যদি সেল হয়ে যায় তাহলে কিছু করার নাই। আর যদি সেল না হয়ে থাকে, মানে প্রক্রিয়াধীন থাকে হচ্ছে বিক্রির ইস্যুটা, তাহলে যেটা সম্ভব সেটা হচ্ছে যে শেয়ার হোল্ডার ক্যান প্রিভেন্ট, শেয়ার হোল্ডার ক্যান অবটেইন ইনজাংশন, শেয়ার হোল্ডাররা ইনজাংশন চাইতে পারবে, কিন্তু তাদের 75% শেয়ারস থাকতে হবে, যেটা তো আতিফের আছে। আতিফ তো 80% শেয়ার হোল্ডার। তাহলে আতিফ তো শিওর না যে অলরেডি বিক্রিটা হয়ে গেছে কিনা। ঠিক আছে, এখানে মধ্যে লেখা আছে যে সে কি সেই আনশিওর। আমরা অ্যাডভাইস দিব যে তুমি যেহেতু মেজরিটি শেয়ার হোল্ডার, তোমার কাছে 80% শেয়ার আছে, তুমি যদি মনে করো যে তুমি শেয়ারটা আটকাতে চাও, তুমি এটা আটকাতে পারবা, কোনো সমস্যা হবে না। হাওয়ার্ড কেসটা আমরা এখানে মেনশন করব। তাহলে এটা আমাদের একটা ইস্যু এখানে আসলো। এখানে আমাদের এই ইস্যু 1-এর ভিতরে আমরা এটার ভিতরেই আমরা আরেকটা ইস্যু এখানে চলে আসতেছে, সেটা হচ্ছে যে আমাদের এই ডিরেক্টরদেরকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে যে তোমার তারা যে ট্রানজাকশনটা করতেছে, এই ট্রানজাকশনটা কি তাদের অথরিটির মধ্যে আছে কিনা। তাহলে এখানে আমাদের আতিফ যেটা বলতে পারে যে তোমরা তো এই ট্রানজাকশনটা করতেছো, তোমাদের তো এখানে অথরিটি নাই। ঠিক আছে, তো এটা বলতে পারে যে অথরিটি নিয়ে কোশ্চেন করতে পারে। তাহলে আতিফ বলতে পারে যে তোমার বি এবং ই যে ট্রানজাকশনটা করছে, ট্রানজাকশন ইজ উইদাউট অথরিটি। তখন আমরা ব্রিফলি লিখে দিব, একদম ব্রিফলি আমরা লিখে দিব যে অথরিটি বলতে বোঝায় দুই ধরনের অথরিটি, একটা হচ্ছে এক্সপ্রেস অ্যাকচুয়াল অথরিটি, আর একটা হচ্ছে ইমপ্লয়েড অ্যাকচুয়াল অথরিটি, আরেকটা হচ্ছে অস্টেন্সেবল অথরিটি। আমরা এক লাইন করে ডিসকাস করলেই হবে। এখানে আমরা বলবো যে এখানে যদি তাদের এক্সপ্রেস অ্যাকচুয়াল অথরিটি নাও থাকে, এখানে তাদের এক্সপ্রেস অ্যাকচুয়াল অথরিটি তো মানে সরি, এক্সপ্রেস অ্যাকচুয়াল অথরিটি আছে তাদের, কারণ বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং এ ডিসিশনটা পাস হয়ে গেছে, বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং এ ডিসিশনটা পাস হয়ে গেছে 2:1। তাদের তো এক্সপ্রেস অ্যাকচুয়াল অথরিটি আছে, ইমপ্লয়েডও আমার যাওয়া লাগবে না, অস্টেন্সিবলও আমার যাওয়া লাগবে না, এক্সপ্রেস অ্যাকচুয়াল অথরিটি আমার চলে আসছে। আর যদি আমার এক্সপ্রেস অ্যাকচুয়াল অথরিটি থাকে তাহলে তার কোনো সমস্যা নাই, আমাকে উল্টা আরো হেল্প করবে হচ্ছে টার্কোয়ান রুল। টার্কোয়ান রুলে বলতেছে যে কোম্পানির দুজন ডিরেক্টর যদি ফ্র্যাঙ্কের কাছে বিক্রি করে দেয়,
তাহলে ফ্র্যাঙ্ক হবে হচ্ছে আমাদের থার্ড পার্টি। ফ্র্যাঙ্ক হবে হচ্ছে আমাদের থার্ড পার্টি। থার্ড পার্টি বলবে তোমাদের দুজন ডিরেক্টর আমার কাছে বিক্রি করছে, সুতরাং ট্রানজাকশনটা ফার্ম কোর উপরে বাইন্ডিং। ট্রানজাকশনটা ফার্ম কোর উপরে বাইন্ডিং হবে। তোমাদের বোর্ড অফ ডিরেক্টরসের ডিসিশন মেকিং এর কি প্রসেস, এটা আমার কন্ট্রাক্টের ভ্যালিডিটির উপরে কোনো এফেক্ট করবে না। মোরওভার আমরা বলবো যে সেকশন 40 বলতেছে হচ্ছে কোম্পানিজ অ্যাক্ট 2006 এর, একটা থার্ড পার্টি যদি ট্রানজাকশন করে একটা কোম্পানির সাথে, এবং ট্রানজাকশনটা যদি সে কোম্পানির সাথে করে থাকে হচ্ছে ইন গুড ফেইথ, ট্রানজাকশনটা যদি ইন গুড ফেইথ করে থাকে, তাহলে কোম্পানি ট্রানজাকশন দিয়ে বাউন্ড হয়ে যাবে। ব্যাড ফেইথ প্রুফ করতে গেলে কোম্পানিকে প্রুফ করতে হবে, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট টু স্যাটিসফাই। তাহলে এখানে আমাদের আলট্রা ভাইরাসের একটা ইস্যু আমরা এখানে ঢুকাতে পারব। আর যদি আমাদের কোম্পানি মানে ফার্মকো এবং আমাদের আতিফ মিলে প্রুফ করতে পারে যে ফ্র্যাঙ্ক যে ট্রানজাকশনটা করেছিল এটা ছিল হচ্ছে ইন ব্যাড ফেইথ, তাহলেও কোনো এফেক্ট এই কন্ট্রাক্টের উপরে হবে না, কন্ট্রাক্টটা ভ্যালিড হয়েই যাবে। কন্ট্রাক্টটা ভ্যালিড হয়েই যাবে, সেল যদি অলরেডি হয়ে থাকে এটা অলরেডি ভ্যালিড হয়েই যাবে। সেল না হয়ে থাকলে এখানে আমাদের সেকশন 40 অনেকগুলো সাবসেকশন আছে, সাবসেকশন 3, সাবসেকশন 4, এর অনেকগুলো সাবসেকশন আছে, সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো যে ট্রানজাকশন না হয়ে থাকলে এই ট্রানজাকশনটাকে তোমার তারা ইনজাংশনের মাধ্যমে প্রিভেন্ট করতে পারে ফার্মকো, এটা আমরা বলে দিতে পারবো। আর যদি ট্রানজাকশন হয়ে থাকে তাহলে বি এবং ই কে লায়াবল করা যেতে পারে হচ্ছে আন্ডার সেকশন 171। আর সেকশন 171 তখনই হবে যে ইফ the company can show bad faith, of F, দেন প্রশ্ন আসবে যে পিআরই কে তখন সেকশন 171 যে তোমরা তোমাদের ডায়েটের ডিউটি ব্রিচ করেছো, তোমরা এমন একটা ট্রানজাকশন করছো যেটার জন্য তোমাদের কোনো পাওয়ার ছিল না, অথরিটি ছিল না, ঠিক আছে, তোমরা অথরিটি ব্রিচ করে ট্রানজাকশন করছো, তখন 171 এ ধরা যাবে। ঠিক আছে, যে ইফ দ্য কোম্পানি ক্যান শো ব্যাড ফেইথ অফ এফ, মানে থার্ড পার্টির ব্যাড ফেইথটা দেখাইতে হবে, তাহলে গিয়ে তাদেরকে এই সেকশনটাতে ধরা যাবে। এটা আমাদের অথরিটি ইস্যুর মধ্যে এটা ডিসকাস করা আছে। আরেকটা অপশন আছে যে ট্রানজাকশনটা যদি স্টিল না হয়ে থাকে, ট্রানজাকশন হয়ে গেলে দেখতেছি আমরা রেগুলেশন 4 এসে বলে দিবে যে ট্রানজাকশন হয়ে গেলে ভাই তোমার আর কিছু করার নেই, ট্রানজাকশন হয়ে গেলে আর কিছু করার নেই। আর ট্রানজাকশন যদি না হয়ে থাকে, তোমার যেহেতু 75%-এর উপরে ভোট আছে, আতিফ শেয়ার আছে, হ্যাঁ 75%-এর বেশি শেয়ার আছে, তুমি ইচ্ছা করলে এটা আটকাতে পারো, একটা অপশন। সেকেন্ড অপশন হচ্ছে ট্রানজাকশন যদি না হয়ে থাকে আর তুমি যদি ব্যাড ফেইথ প্রমাণ করতে পারো হচ্ছে ফ্র্যাঙ্কের, তাহলেও তুমি ট্রানজাকশন আটকাতে পারবা। সেকশন 40 সাবসেকশন 3, 4 তোমাকে অপশন দিচ্ছে। আর ট্রানজাকশন হয়ে গেলে তুমি তখন এই দুইজনকে ব্রিচ অফ ডিরেক্টর ডিউটির জন্য লায়াবল করে থাকো। আর কন্ট্রাক্টের আন্ডারে মামলা করতে পারবে কিনা, এটা হচ্ছে ইস্যু, যে ক্যান এ সু বি অ্যান্ড ই ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট, ব্রিচ অফ কন্ট্রাক্টে লায়াবল করতে পারবে কিনা। তোমরা তো কন্ট্রাক্ট ব্রিচ করছো, তোমরা তো ডিরেক্টর হিসেবে কন্ট্রাক্ট ব্রিচ করছো, সেকশন 33 ব্রিচ করছো। সেকশন 33-তে বলা আছে যে তোমার তুমি কোম্পানির ডিরেক্টর হিসেবে তোমার যে দায়িত্ব সেটা থেকে তুমি সরে আসতে পারবে না। তোমরা কেন কোম্পানির দুইটা ফার্ম বিক্রি করে দিচ্ছ এইখানে। তারা বলবে যে মোট কথা হলো আমরা সেকশন 33-তে এমন কোনো কিছু বলার, মানে আমাদের আর্টিকেল অ্যাসোসিয়েশন এমন কিছু বলা ছিল না যে আমরা বিক্রি করতে পারবো না হচ্ছে কোম্পানির ফার্ম, এরকম তো কিছু ছিল না। প্রথম কথা হচ্ছে এটা যে আমরা তো কোনো কোম্পানির আর্টিকেল অ্যাসোসিয়েশন, আমাদের যে কন্ট্রাকচুয়াল ডকুমেন্ট, এটা তো আমরা ব্রিচই করিনি,
আর্টিকেল অ্যাসোসিয়েশনে তো কোথাও বলা নাই এই জিনিসটা। আর সেকেন্ড কথা হলো যে সেকশন 33 অ্যাপ্লাই করা যায় হচ্ছে কোম্পানি ভার্সেস শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডার ভার্সেস কোম্পানি। কোম্পানির আর্টিকেল অ্যাসোসিয়েশন হচ্ছে কোম্পানির সাথে শেয়ার হোল্ডারের চুক্তি। এই চুক্তির আন্ডারে কোম্পানি শেয়ার হোল্ডারকে সু করতে পারবে, শেয়ার হোল্ডার কোম্পানিকে সু করতে পারবে, আর হচ্ছে কোম্পানি সু করতে পারবে ডিরেক্টরকে। কিন্তু এখানে তো তুমি সু করতে আসতেছো উল্টা ভাবে, তুমি সু করতে আসতেছো হচ্ছে অ্যাজ এ শেয়ার হোল্ডার, আতিফ তুমি সু করতে আসতেছো হচ্ছে ডিরেক্টরকে। এটা তো এখানে কোম্পানি ল অ্যালাউ করে না। তাহলে সেকশন 33-তে বলা আছে হচ্ছে যে যদি কোনো কোম্পানির কোনো একজন পার্সন, শেয়ার হোল্ডার হোক ডিরেক্টর হোক, সে যদি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ভঙ্গ করে, কোম্পানি ভঙ্গ করলে কোম্পানির বিরুদ্ধে মামলা করা যাবে, শেয়ার হোল্ডার ব্রিচ করলে শেয়ার হোল্ডারের বিরুদ্ধে মামলা করা যাবে। পার্টি হতে পারবে কোম্পানি এবং শেয়ার হোল্ডার, অথবা যদি ডিরেক্টর কোনো ডিউটি ব্রিচ করে কোম্পানি ডিরেক্টরের বিরুদ্ধে মামলা করতে পারবে। বাট শেয়ার হোল্ডার ডিরেক্টরের সাথে তো কোনো চুক্তি নাই, কোম্পানির সাথে চুক্তি আছে, কোম্পানি ইয়ে করতে পারবে, কিন্তু এটা তো চুক্তি নাই। তাহলে শেয়ার হোল্ডারের সাথে কোম্পানির চুক্তি আছে, কোম্পানির সাথে ডিরেক্টরের চুক্তি আছে, বাট শেয়ার হোল্ডারের সাথে ডিরেক্টরের কোনো চুক্তি নাই। সো কোনো ডিরেক্টর যদি আর্টিকেল অ্যাসোসিয়েশন ব্রিচ করে কোনো শেয়ার হোল্ডার মামলা করতে পারবে না। বাট দেয়ার ইজ অ্যান এক্সেপশন, দেয়ার ইজ অ্যান এক্সেপশন। এক্সেপশন হচ্ছে যে যদি আমাদের শেয়ার হোল্ডার দেখাতে পারে, যদি আমাদের শেয়ার হোল্ডার দেখাতে পারে যে আমি যাকে সু করতে চাচ্ছি সে নিজেও একজন শেয়ার হোল্ডার, আমি তাকে ওই কোম্পানির আর্টিকেল অ্যাসোসিয়েশনের জন্য লায়াবল করতে চাচ্ছি বিকজ সে নিজেও একজন শেয়ার হোল্ডার দেখি, তাহলে আমি তাকে ডিরেক্টরের ক্যাপাসিটিতে সু করতেছি না, আমি তাকে শেয়ার হোল্ডারের ক্যাপাসিটিতে সু করতেছি, তাহলে তো এটা একটা এক্সেপশন হয়ে গেল, এটা অ্যালাউ হবে। এটাই স্যালমন অ্যান্ড কুইন কেসে বলে দেওয়া আছে। আমাদের সিচুয়েশনে তখন আমরা বলবো যে আতিফ তুমি যদি সু করতে চাও তোমাকে শেয়ার হোল্ডার হিসেবে সু করতে হবে, আর তুমি এই বি এবং ই কে ডিরেক্টর হিসেবে সু করতে পারবে না, ডিরেক্টর হিসেবে সু করলে শুধু কোম্পানি পারবে। আর তুমি যদি সু করতে চাও তোমাকে অবশ্যই শেয়ার হোল্ডার হিসেবে আরেকজন শেয়ার হোল্ডারের বিরুদ্ধে মামলা করার তোমার স্কোপ আছে। তাহলে এই হয়ে গেল হচ্ছে কি আমাদের ফার্স্ট প্যারাগ্রাফের জন্য আমাদের ডিসকাশন, যে আতিফ চাচ্ছে না কোম্পানির একটা ফার্ম বিক্রি হোক, আর বি এবং ই চাচ্ছে যে কোম্পানির ফার্মটা বিক্রি হোক। তাহলে এখানে আমরা ইস্যু পেলাম হচ্ছে যে ডিরেক্টর ভার্সেস শেয়ার হোল্ডার, তারপরে হচ্ছে আল্ট্রা ভাইরিস ট্রানজাকশন, এবং আমরা পেলাম হচ্ছে 171 ব্রিচ, আর লাস্টলি আমরা পেলাম হচ্ছে তোমার সেকশন 33 এর অ্যাপ্লিকেশন। এখন আমি এই লটা আমরা কোথা থেকে পাবো? তাহলে প্রথমে আসে হচ্ছে কোনটা? প্রথমে আসে হচ্ছে এই শেয়ার হোল্ডার ভার্সেস ডিরেক্টর কনফ্লিক্ট, শেয়ার হোল্ডার ভার্সেস ডিরেক্টরের কনফ্লিক্ট। তাহলে যদি কনফ্লিক্ট হয় তাহলে এখানে প্রথমে আসবে রেগুলেশন 3, এটাও লেখা আছে সুন্দর করে, যে সবসময় ডিরেক্টর যেটা বলবে সেটা প্রিভেল করবে ওভার দ্য শেয়ার হোল্ডার্স। কেসের নাম হচ্ছে হাওয়ার্ড এন্ড অ্যাম্পল। এখন কিন্তু খেয়াল রাখতে হবে যে শেয়ার হোল্ডাররা নিজেদের ডিসিশনটা ইম্পোজ করতে পারবে, কিন্তু তাদেরকে অবশ্যই শেয়ার হোল্ডারদেরকে দেখাইতে হবে যে তাদের 75% ভোট থাকতে হবে, মানে স্পেশাল রেজলিউশন, আর তাদেরকে অ্যাকশনটা আনতে হবে হচ্ছে গিয়ে কন্ট্রাক্ট হওয়ার আগে। রেগুলেশন 4 তোমার 2-তে এই জিনিসটা বলে দেওয়া আছে। তাহলে এটা একটা ইস্যু আমাদের এখানে হয়ে গেল, যে তোমার এই ইস্যুটা যেটা ডিসকাস করার। আচ্ছা, আল্ট্রাভাইরাসেরটা তো আল্ট্রাভাইরাসের নোটেই বলা আছে, এটা আর এখানে ডিসকাস করার নাই। ইফ কোম্পানি ক্যান শো ব্যাড ফেথ, এটাও 171, এটাও আমাদের আল্ট্রাভাইরাসের নোটের মধ্যে বলা আছে। তাহলে এই দুইটা ইস্যু আল্ট্রাভাইরাসের নোটে বলা আছে, আল্ট্রাভাইরাসের নোটে বলা আছে। হয়তো এইখানের মধ্যে 171 নিয়ে লেখা থাকতে পারে, বা এটা আল্ট্রাভাইরাসের নোটে লেখা আছে, যে তো তারপরে এখানেও আছে দেওয়া ডিউটি টু অ্যাক্ট উইদিন পাওয়ার সেকশন 171।
তারপরে কোনটা আসতেছে যে সেকশন 33 এর যে ইস্যুটা, যে ব্রিচ অফ আর্টিকেল অ্যাসোসিয়েশনের জন্য লায়াবল করা যাবে কিনা, সেকশন 33 এর ইস্যুটা।